তারা সেফ এক্সিট খুঁজতেছে, কোনো সন্দেহ নাই। বলি বাংলাদেশের পাবলিক তাদের পেটে পাড়াতে নারী ভুড়ি বের করে ফেলবে, ওই সেফ এক্সিট তাদের দিবে না। বাংলাদেশের কোনো আইন আদালতে তাদের আপনি বিচার করতে পারবেন না, তারা এত অপরাধ করে ফেলেছে। একদিকে খলিলুর রহমান, যাকে আমরা কেউ কেউ রজার রহমান বলে জানি, কেউ কেউ তাকে খলিল রহমান বলে, কেউ কেউ তাকে রোহিঙ্গা উপদেষ্টা বলে, এক একজন এক এক পথ বলে। যেখানে যখন ভারতের নাম নিতে মানা, যখন ভারতের নাম শুনলে এই দেশের এক শ্রেণীর মানুষ, মানে যারা এখন ক্ষমতার অংশীদার বা যারা ক্ষমতার কাছাকাছি রয়েছে বা ক্ষমতা ভোগ উপভোগ করতেছে, তারা তো ভারতের নাম নেওয়াকে কবিরা গুনাহ মনে করে। তো সেই সময় খলিল রহমান বা রজার রহমান যখন দিল্লিতে অজিত দোভালের আমন্ত্রণে যান, তখন একটা প্রশ্ন তো আমাদের সামনে আসে। পাশাপাশি আমরা দেখতেছি, আপনি যে চমৎকার ভাবে বললেন যে একই সাথে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক এই প্রথম বললেন, পাশাপাশি ভুটানের শাসক এইখানে এই মুহূর্তে বাংলাদেশে, সবগুলোকে যদি আমরা একসাথে যোগ করি, 1+2+3 বা 3×9 বা যাই বলি না কেন, কারণ রাজনীতিবিদেরা বিভিন্ন লেবাসে আসে, রাজনীতিবিদেরা বিভিন্ন লেবাসে ফিরে যায়, এটাই স্বাভাবিক। তো আমার কাছে মনে হয় এখানে আসলে সেফ এক্সিট যেটা আপনি বলতেছেন, আমার ধারণা তারা সেফ এক্সিট খুঁজতেছে, কোনো সন্দেহ নাই। কারণ ক্ষমতার কুর্সিটা হচ্ছে বাঘের পিঠ বা সিংহের পিঠ, সেখানে একবার বসা যায় নিজের ইচ্ছায়, কিন্তু নামাটা তো সহজ না, কারণ সেই ক্ষমতার বাঘটাকেই তাকে খেয়ে ফেলে, এটাই স্বাভাবিক। আমরা দেখেছি যে আওয়ামী লীগের এত বড় সংগঠন, তাদের এত অঙ্গ সংগঠন, এত কিছু থাকার পরেও শেখ হাসিনাকে জীবন বাঁচানোর তাগিদে দিল্লিতে চলে যেতে হয়েছে। তাহলে যার এই মুহূর্তে সবচাইতে এই মুহূর্তে আওয়ামী লীগের পরিস্থিতি খারাপ, তারপরেও তার 35-40% জনসমর্থন রয়েছে, তারপরেও তাকে ভয়ে থাকতে হয়। তাহলে ডক্টর ইউনূসের তো কোনো লোক নাই, জন নাই, আত্মীয় স্বজন তার পাশে নাই, এমনকি তার যে গ্রামীণ ব্যাংক সেটাও তার পাশে নাই। সুতরাং আপনি কি করে আশা করেন যে সে সেফ এক্সিট চাইবে না? স্বাভাবিক চাইবে, আমরা জানি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মানে আমার যেটা ধারণা যে তিনি সেফ এক্সিট চাইলেও বাংলাদেশের জনগণ তাকে সেফ এক্সিট দেবে কিনা, দ্যাট ইজ এ বিগ কোশ্চেন, কোনো সন্দেহ নেই। তবে আসি এবার মূল কথা যে সেফ এক্সিট তারা চাইতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগের কেউ কেউ বলেন খুব পোলাইটলি ভাবে যে তারা আইনের মাধ্যমে তাদের বিচার করবে, কিন্তু আমার বিশ্বাস, আমি যেহেতু বাংলাদেশের সাধারণ মানুষের সাথে মিশি, সাধারণ মানুষের সাথে কথা বলি, আমার বিশ্বাস এদের কেউ সেফ এক্সিট পাবে না। তাদের কপালে খুব দুঃখ আছে, যেটা আপনার এখানে আমি প্রথম এসেছি, তাই অনেক ভাষা হয়তো সংযত বলতে হবে। তো আমি স্বাভাবিক ভাষায় বলি, বাংলাদেশের পাবলিক তাদের পেটে পাড়াতে নারী ভুড়ি বের করে ফেলবে, ওই সেফ এক্সিট তাদের দিবে না। বাংলাদেশের কোনো আইন আদালতে তাদের আপনি বিচার করতে পারবেন না, তারা এত অপরাধ করে ফেলেছে। তারা কখনো নিজের ইচ্ছায়, কখনো অনিচ্ছায় বা বিদেশি প্রভুদের কথা মানে বাস্তবায়ন করতে গিয়ে তারা এত অপরাধ করে ফেলেছে, বাংলাদেশের জনগণ তাদের ক্ষমা করবে না। জানতে চাই, আমি আবার একটু অজিত দোভাল এবং খলিলুর রহমান ইস্যুতে যেতে চাই, যে ওনারা যে বৈঠক করলেন এই খবর আমরা পেয়েছি, আপনারা কি এমন কোন খবর পেয়েছেন যে দেশে যে শেখ হাসিনাকে ফেরত আনতে চায় সরকার, আন্তর্জাতিক আদালতে যাবে, তারপরে ইন্টারপোলের রেড অ্যালার্ট আসবে, তো খলিলুর রহমান সাহেব যে গেলেন, ওনার সাথে কি অজিত দোভালের এই বিষয়ে কোনো কথাবার্তা হয়েছে বলে মনে হয় কিনা, মানে ওনারা কি এটা তুলেছেন কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেই বৈঠকে কি কোনো মধ্যস্থতার ব্যাপার বা এরকম আমরা বিভিন্ন দিকে বিভিন্ন হুইসপারিং শুনি, হুইসপারিং নাকি আরো কিছু খবরাখবর তথ্য বা ভারতীয় কোনো সংবাদ মাধ্যমে কোনো তথ্য দেখছেন? আপনি চমৎকার একটা কথা বলেছেন, প্রশ্ন তুলেছেন যে ওইখানে আসলেই তো তাদের সাথে তো তারা তো বিয়ের ঘটকালি করতে যায় নাই, তারা তো কেউ কারো বিয়ে হওয়ার জন্য কেউ কারোর সাথে দেখা করেনি। অবশ্যই দেশের রাজনীতি, এবং যখন ঠিক যে মুহূর্তে বাংলাদেশ ভারতের নাম নিতে চায় না, ভারত বাংলাদেশকে মার্কিং এ রেখেছে, তখন বাংলাদেশের এই যে প্রতিরক্ষা উপদেষ্টাকে ডেকে নিয়ে গেলেন। তো এখানে তো অবশ্যই তাদের মধ্যে কোনো গভীর এবং গুরুতর আলোচনা হচ্ছে, দেশের রাজনীতি, সমরনীতি, বহু বিষয়ে যে আলোচনা হচ্ছে, তাতে কোনো সন্দেহ নাই। আর আপনি যেটা বললেন যে সেফ এক্সিটের ব্যাপার এখানে থাকতে পারে, অবশ্যই আছে। তারা এখানে নির্বাচনের কথা উঠেছে, নিঃসন্দেহে কথা উঠেছে, তাদের সেফ এক্সিটের কথা উঠেছে, নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা, তারপর সীমান্তের নিরাপত্তা, রোহিঙ্গার ব্যাপার আছে, রোহিঙ্গা গোষ্ঠীর ব্যাপার আছে, বাংলাদেশের জঙ্গিবাদের ব্যাপার আছে। আর যেটা বললেন যে আপনার কি যেন বললেন প্রশ্নটা, খলিলুর রহমানের বৈঠকে আর আওয়ামী লীগ ইস্যু বা অন্য কিছু, ভারতীয় সংবাদ মাধ্যম দেশে তো শেখ হাসিনাকে তারা ঠিক আছে, এটা সেই সাহস তাদের হবে না। কারণ খলিলুর রহমান একদিকে হলো তার পাসপোর্ট নেই, দ্বিতীয় হলো তিনি বাংলাদেশী নাগরিক নন, তৃতীয় হলো তার নামে খুনের অভিযোগ রয়েছে, ব্যভিচার এবং খুনের অভিযোগ রয়েছে। তো এই মানুষ
নীতিগতভাবেই তারা স্খলিত, আর তিনি রাজনৈতিক ব্যক্তিত্বও নন। শেখ হাসিনাকে ফেরত চাইতে হলে রাজনৈতিক ব্যক্তিত্ব হইতে হবে। এটা যদি মির্জা ফখরুল হইতো তাহলে আমরা মনে করতাম যে তিনি চাইতে পারেন। খলিলুর রহমানের সেই ডক্টর জাহিদুর রহমানের ভাষায় সেই হ্যাডামও নাই, সে চেতনাও নাই, সে যোগ্যতাও নেই, সে সাহসও তার নাই। প্রশ্নই আসে না শেখ হাসিনাকে কোন আইনে তাকে চাবে। প্রথমত এই বিচার প্রক্রিয়াই তো অবৈধ। প্রথমত ইউনূস সরকারকে কেউ কেউ অবৈধ মনে করে, আচ্ছা ওটাও বাদ দিলাম। এই যারা বিচার প্রক্রিয়ায় জড়িত ছিল, যে তিনজন বিচারক ছিলেন, বিচারপতি, তাদের ব্যাপারে তো বলে তাদের সেই যোগ্যতাই নাই। এটা যারা, আমি তো আইন বিশারদ না, আইনের ছাত্র না, যারা আইন বিশারদ, আইনের ছাত্র, তারাই বলেছে তাদের এই যোগ্যতাই নাই। সুতরাং যেখানে বিচারটাই প্রশ্নবিদ্ধ, যেখানে আবু সাইদকে গুলি করে মেরেছে বলা হয়েছে, তাহলে আবু সাইদের পোস্টমর্টম রিপোর্ট দাখিল করতে পারে নাই। যেখানে তারা পোস্টমর্টম রিপোর্ট দিতে গড়িমসি করতেছে, সেখানে কোনো সাক্ষী নেই। এই বিচারটাকে আপনি কিভাবে, আপনি টিভিতে ভাষণ দিয়েছে তার কারণে যদি আপনি বলেন এই যে আমরা টিভিতে কথা বলতেছি, এখন যদি ইউনূস সরকার বলে যে এই দুইজন কথা বলতেছে এদেরকে তো হত্যা মামলা দিয়ে, তো এটা তো হইলো না। যে বলতে পারে আমরা উস্কানি দিয়েছি, এটা তো হইলো না। আর উস্কানি দিলেই আর পুলিশ গুলি করলেই যদি আপনি তাকে ফাঁসি দিতে পারেন, তাহলে যে এখন যে দুই পুলিশ কর্মকর্তা, একজন বললে গুলি করবে বাসে আগুন দিলে, আরেকজন বললো ব্রাশ ফায়ার করবে মিছিল করলে, তো তারা কি? এবং তারা এখন বলতেছে এগুলো পুলিশের আইনে লেখা আছে। যদি তার কথা সত্যি হয় তাহলে শেখ হাসিনাকে আপনি কিভাবে ফাঁসি দিবেন? আর ভারতের তো এই নীতিই নাই। তারা বলে অতিথি দেব ভব, তারা অতিথিকে দেবতা মনে করে। আপনি শেখ হাসিনাকে তারা অতিথির মর্যাদা দিয়েছে, তাকে আপনাকে ফেরত দিবে এই আশা তারা কেন করে? তার চেয়ে বড় কথা, তারা তো সাহসই পায় নাই। তারা তো এই সাহসই তাদের নাই বলার যে তুমি শেখ হাসিনাকে ফেরত দাও। শেখ হাসিনাকে ফেরত চাইলে ইন্টারপোল বললেন শেখ হাসিনাকে আপনি আপনি যারা বাংলাদেশের জেলখানা থেকে দাগি আসামি, সাজাপ্রাপ্ত আসামি, সন্ত্রাসী জঙ্গিদের ছেড়ে দিয়েছেন, যারা সরাসরি ওয়াজের মঞ্চে এসে বলে যে তারা সোভিয়েত ইউনিয়নের এতজন সৈন্য জবাই করেছে, তারা অমুক জায়গায় এটা মেরেছে, তমুক জায়গায় এটা মেরেছে, তাদের আপনি প্রকাশ্যে ঘুরতে দিয়ে, আর শেখ হাসিনা যিনি কয়েকবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, আপনি তাকে একটা ক্যাঙ্গারু কোর্ট, যারা আপনারা বলেন, আমি সেটাকে চ্যাঙ্গারু কোর্ট বলছি, চ্যাঙ্গারু কোর্টের রায় দিয়ে আপনি তাকে ধরে নিয়ে আসবেন, এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। কোনো আইন এখানে কাজ করবে না, কারণ আপনারা নিজেরাই তো আইন ভায়োলেট করেছে, তাহলে প্রমাণই করতে পারবে না। জি, আমি এই জায়গাটা আর একটু গভীরে যেতে চাই যে অনেকেই বলেন, যেমন আমাদের ইকুয়েশনে নির্বাচন মিলে না, আমরা নির্বাচন দেখি না, কিন্তু তারপরেও নির্বাচনী ঘোড়া ছুটছে, এটা অস্বীকার করার উপায় নেই। বিএনপি, দেশে যারা রাজনীতি করছেন, সক্রিয় রাজনীতি করছেন, বিএনপি, জামাতে ইসলামী, বিএনপির সাথে জোটবদ্ধ যে দলগুলো, ইসলামী দল, চরমনাই পীর সাহেবের, এনসিপি অতটা, আমি আসলে শুধু ডক্টর ইউনূসের পরিচয় এনসিপি পরিচিত, তাকে গ্রহণযোগ্য অতটা গুরুত্বপূর্ণ না বললেও দেশে যারা একটি পলিটিক্স দল, কার্যত পলিটিক্স করছে, তারা সবাই নির্বাচন, হ্যাঁ একটা বড় অংশ নির্বাচনের বাইরে। কিন্তু আপনার কাছে কি বিশ্লেষণ, কি তথ্য যে এই নির্বাচন শেষ পর্যন্ত যদি হয় কেমন হবে, সেটা ক্রিয়া প্রতিক্রিয়া, এবং শেষ পর্যন্ত কি সেটা আওয়ামী লীগ বিহীন নির্বাচনই হচ্ছে কিনা? নির্বাচন তো এই দেশে হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ, তারপরে হলে সেটা অবশ্যই আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে। কারণ আওয়ামী লীগ যদি নির্বাচন করে, অনেকের ক্ষমতায় যাওয়ার খায়েশ মাঠে মারা যাবে। সুতরাং আওয়ামী লীগকে তো তারা নির্বাচন করতে দেবে না যদি নির্বাচন হয়। অলরেডি আমরা শুনেছি যে শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধ করে নয়, ছাত্রলীগ নিষিদ্ধ করে নয়, নৌকা মার্কা নিষিদ্ধ করে নয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেই তারা থামেনি। তাদের যারা সহকারী শক্তি, সহযোগী শক্তি, তারাইও বলতেছে যে আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র ইলেকশনও করতে পারবে না, তাদের এত ভয়। তো এখানে বোঝাই যাচ্ছে যে তারা আওয়ামী লীগ বিহীন একটি নির্বাচন করবে। নির্বাচন যদি তারা করেই ফেলে, সেই নির্বাচন না জাতীয়ভাবে না আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে বলে আমি বিশ্বাস করি না। কারণ আওয়ামী লীগের নির্বাচনই যদি গ্রহণযোগ্যতা না পায়, সেখানে তো কোনো দলকে সে নিষিদ্ধ করছিল না। আওয়ামী লীগ তো ধানের শীষ নিষিদ্ধ করেনি, আওয়ামী লীগ তো বিএনপিকে নিষিদ্ধ করেনি, আওয়ামী লীগ তো জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছিল না। সুতরাং বা কোনো দলকে তারা নিষিদ্ধ করে নাই। তারা জাতীয় পার্টিকে যেমন এখন সহযোগী হিসেবে, আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায়, তেমনি জামাতের সহযোগী হিসেবে তো অন্যান্য দলকে নিষিদ্ধ করেনি আওয়ামী লীগ। সেই নির্বাচনে যদি অগ্রহণযোগ্য হয় জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে, সেটাকে যদি বলা হয় দিনের ভোট রাইতে হয়েছে, তাহলে এই ভোট তো রাইতেও করার একটা সাহস পায় নাই। আমরা 16 মাসে দেখি নাই, আমরা দেখতেছি না তো। এমনকি বিএনপি, আওয়ামী লীগ ভোট রিগিং করেছে, আওয়ামী লীগ ভোট জোর করেছে, কারচুপি করেছে, আমরা শুনেছি কিছু কিছু জায়গায় কথা সত্য, কিন্তু তারা কিন্তু বলে নাই যে আমরা বিএনপিকে নির্বাচনে নির্বাচন অংশ নিতে দিব না, কিন্তু আওয়ামী লীগকে তা করা হচ্ছে। সুতরাং এই নির্বাচন আর জাতীয় পার্টিকেও যদি আপনি অংশ নিতে না দেন, তাহলে বাংলাদেশে তো 50% মানুষ নির্বাচনে অংশগ্রহণই করলো না। তাহলে সেই নির্বাচন নিয়ে আপনি কিভাবে গর্ব করবেন, কিভাবে আওয়ামী লীগকে বলবেন যে তোমরা তো তোমরাও যা আমরাও তা, বরং এরা 2 কদম আগে নিকাল গেয়া।
আজকে যারা আছে তারা দু কদম আগে নিকেল গিয়া, তাদের কাজ, তাদের কর্ম, তাদের সকল কথাবার্তা আলোচনা তাই বোঝা হচ্ছে। সুতরাং আপনি এই নির্বাচনের জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। আর নির্বাচন যদি হয়ও, সম্ভবত নির্বাচন হবে না, অন্য আরো কিছু ঘটতে পারে যা আমরা এখনো চিন্তা করতে পারতেছি না বা কল্পনা করতে পারতেছি না। ঠিক যেমন 5 তারিখে ঘটবে এটা আমরা কল্পনা করি নাই, এরকম অনেক কিছু ঘটে যেতে পারে। জি, তবে আমি একটা জায়গায় ঠিক দ্বিমত বা বিতর্ক বলবো না, একটু অবজারভেশন, সেটা হলো জামাতে ইসলামী নিষিদ্ধ ছিল বলেই তো তাকে 18 সালে ভিন্ন পরিচয়ে নির্বাচন করতে হবে। জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করেছিল, তাকে তো বলেনি যে তারা তো ধানের শীষ মার্কা ইলেকশন করেছে, তাদের তো নিষিদ্ধ, রাষ্ট্র তাদের দলীয় ভাবে নিষিদ্ধ করে নাই, নিবন্ধন বাতিল হয়েছিল। আরেকটা যেটা আপনি বলছেন যে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না, ইউরোপীয় ইউনিয়ন কিন্তু সার্বিক এখনো এই সরকারকে সহযোগিতা করছে ভোট আয়োজনের বিষয়ে, এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই যে তারা তো জানে না তা না, যাদের কথা আমরা শুনি যারা $29 বিলিয়ন ইনভেস্ট করেছে ইউএসএ যে রিজিম চেঞ্জের জন্য, তারাও তো কেউ বলে না যে তোমরা যেই ভোটের দিকে যাচ্ছ, তারা বলে যে তোমরা একটা ভোট করো, আমরা নির্বাচিত সরকার দেখতে চাই। ফলে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কিনা এই জিনিসটা আপনি যেটা বলছেন যে সেটা কি নাকি 24-এর ভোট যেটা ধরেন বিএনপি জামাত ছাড়া হয়েছিল বা আরো কিছু রাজনৈতিক দল, আওয়ামী লীগকে কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি বলে নাই যে এই ভোট এই দল ছাড়া হয়েছে, তো তোমাদেরকে আমরা মানি না, মেনে নিয়েছে, সবাই মেনে নিয়েছে, ইউএসএ সহ মেনে নিয়েছে। এইরকম দিকে কি যাচ্ছে বাংলাদেশ আবার? তখন মেনে নিয়েছে কারণ আওয়ামী লীগ একটি বৃহত্তর শক্তি, আপনি আওয়ামী লীগকে অ্যাভয়েড করতে পারেন না, তাই মেনে নিয়েছে। কিন্তু জামাতের সেই শক্তি নাই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবেন, সে আপনার দেশে তো গ্রহণযোগ্যতা পাইতে হবে, বিদেশির কথা তো পরে, আগে তো দেশে আপনার গ্রহণযোগ্যতা পাইতে হবে। আমি আপনাকে লিখে দিতে পারি, জামাত যদি ক্ষমতা মানে ধরেন ইলেকশন কথিত মানে সুপার, আমরা মানে সুপার হাই ড্রিম, আমরা যদি একটা সুপার ড্রিমে আমরা যাই, জামাত ক্ষমতায় গিয়েছে, আজকে আপনি যেমন সেনাবাহিনী পাহারায় চলতে হচ্ছে ইউনুসকে, ওই জামাতকে তো সেনাবাহিনী পাহারায় চলতে হবে, তা আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ারতে চলবেন। বিদেশি আপনি যে ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলেন, তারা চাচ্ছে যে তারা অনেকটা মানে ওই 7 গায়ের মাতবর যখন মাথা বড়ি করে তখন অনেক কথাই বলে যে কোন রকম আগে একটা ফয়সালাই নিয়ে আসে, নির্বাচনের কথা বললেই পরিস্থিতি ভিন্ন দিকে যাবে, নির্বাচনের কথা উঠলেই অংশগ্রহণের কথা আসবে। আপনি নির্বাচন শেষে গিয়ে দেখবেন তখন বিবৃতি, অলরেডি তো শেখ হাসিনার যে বিচারের রায় ঘোষণা করলো, আন্তর্জাতিক সকল সংস্থা তো এটাকে বলছে যে এটা বিচারের নামে প্রহসন হয়েছে, আমরা তো দেখলাম, তাদের ঘোষণাই তো দেখলাম। সুতরাং নির্বাচন হয়ে গেলে ইউরোপীয় ইউনিয়ন যেটা বলতেছে সেটা নির্বাচন হওয়ার পরে না বুঝবেন যে কি বলে আর কি বলে না। তারা এখন চাচ্ছে যে আপাতত একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি হোক, কারণ বাংলাদেশ ইজ এ টাইম বোম, এটা কে বলেছে? জাপানি পত্রিকা। তো এটা তো বিদেশিরা এটা তো পরখ করতেছে, যেহেতু একটা টাইম বোমের অবস্থায় আছে, সুতরাং এটাকে অন্তত ডিফিউজ করার জন্য একটা কিছু তারা বলতেই পারে। কিন্তু আমি নিশ্চিত এই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে, আপনি যেই দেশে আপনি 50% মানুষ ছাড়া, ভোটার ছাড়া আপনি নির্বাচন করবেন, সেটা বিদেশিরা গ্রহণযোগ্যতা দিলেই তাতে কি যায় আসে? বাংলাদেশের মানুষের কাছে তো গ্রহণযোগ্যতা পেতে হবে, তাই না? শুধুমাত্র তো একতরফা, দেশেও গ্রহণযোগ্যতা পেতে হবে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হতে হবে। তা না হলে, আর যারা আপনি বিদেশের কথা বললেন, তাহলে তো এই যে দেশে যারা বিরোধিতা করলো, কেন বিরোধিতা করছে? যারা যে সকল বুদ্ধিজীবীরা শেখ হাসিনা নির্বাচনের বিরোধিতা করেছে, সেই একই কারণ তো এখন বিদ্যমান, তারা এখন কেন বিরোধিতা করতেছে না এই নির্বাচনের? এই প্রশ্নটা সামনে চলে আসবে। বরং এই মুহূর্তে বিদেশিদের এবং দেশের বুদ্ধিজীবীদের মুখস্থ উন্মোচিত হয়ে গেছে। এই দেশের একজন বুদ্ধিজীবী বলেছেন জামাতের সমালোচনা করা ফ্যাসিজম, অথচ পৃথিবীতে গণতন্ত্রের প্রথম ও প্রধান শর্ত হলো সমালোচনা করতে দিতে হবে, এটা হলো গণতন্ত্রের কথা। আর আপনি বলেছেন যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। এইভাবে বুদ্ধিজীবীদের মুখোশ উন্মোচিত হচ্ছে, তেমনি বিদেশি যারা বিদেশি প্রভু যারা আছেন, তাদেরও মুখোশ আস্তে আস্তে উন্মোচিত হবে। কারণ জনগণই সর্বশেষ, বাংলাদেশে জনগণই দেশের মালিক, জনগণই ফয়সালা করবে কি হবে কি হবে না। বিদেশিরা বললেও কিছু হবে না, বা জামাত বললে হবে না। জামাত এই দেশে কোনো রাজনৈতিক দল না, তাদের কোনো RRCS নেই, তারা পাকিস্তানি, তাদের কথা আমাদের যায় আসে না। এই বাংলাদেশে যদি জামাত কখনো কেউ ক্ষমতার বসানোর স্বপ্ন দেখে, এই দেশে আবার যুদ্ধ হবে, মানুষ রাস্তায় নেমে যাবে আর অস্ত্র ধরবে, যুদ্ধ শুরু করে দেবে, কেউ ঠেকাইতে পারবে না। ইউরোপীয় ইউনিয়ন এসে জামাতকে ক্ষমতায় বসাইতে পারবে না, বা কোনো কমিশন কোনো মিডল ইস্টে কোনো দেশে এসে বসাইতে পারবে না। এই কারণে আমরা 30 লক্ষ মানুষ প্রাণ দেয় নাই, অগণিত নারী সম্ভ্রম দেয় নাই। আমাদের 30 লক্ষ মানুষের প্রাণ অগণিত নারী সম্ভ্রমে কেনা আমার এই বাংলাদেশ। এই বাংলাদেশে জামাত ক্ষমতায় আসবে, এটা যারা আশা করতেছে বা করতে চাচ্ছে, কোনোদিনই সেই স্বপ্ন সফল হবে না। বাংলাদেশের জনগণ দুঃস্বপ্নে পরিণত করবে তাদের স্বপ্নকে।